ভাই হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আবারও যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে আরো একটি ক্লাসে। আজকের ক্লাস 16তম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। এখন একটু বলবেন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আর বোর্ডের লেখা দেখতে পাচ্ছেন কিনা, এই কথাটুকু একটু বলবেন। শোনা যায় কিনা, দেখা যায় কিনা, একটু দ্রুত বলবেন। ওয়ালাইকুম আসসালাম। হালিমা শিমু মনে হয় সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু বলবেন শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, শোনা যাচ্ছে মনে হয়। ওকে, আমরা আলোচনায় চলে যাই। শব্দ, শব্দ কি? শব্দ হচ্ছে অর্থপূর্ণ অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি বা ধ্বনি সমষ্টি। অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি একটু বুঝবেন। ওয়ালাইকুম আসসালাম শাহাদাত রাকিব। হ্যাঁ, সব ঠিক আছে। হ্যাঁ, অনেক পরে বলছেন। দেখেন, আমি বলেছি শব্দকে, শব্দ হচ্ছে অর্থপূর্ণ ধ্বনির সমষ্টি। ধ্বনির সমষ্টি অর্থপূর্ণ কি? ধ্বনি বা ধ্বনি সমষ্টি। কথা বুঝছেন? ওকে, আচ্ছা, ওকে, ঠিকঠাক আছে। ওকে, আসেন। তাহলে এখন কথা হলো, শব্দ হচ্ছে অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি। আচ্ছা, ধ্বনি কি? ধ্বনি হচ্ছে, ধ্বনি কি? ধ্বনি হচ্ছে আহ অর্থপূর্ণ আওয়াজ। অর্থপূর্ণ আওয়াজ, এই অর্থপূর্ণ আওয়াজকে কি বলে? আওয়াজকে ধ্বনি বলে। অর্থপূর্ণ আওয়াজকে ধ্বনি বলে। অর্থপূর্ণ আওয়াজ কি? যেমন বলছি ক, মুখে বলছি ক, এই কটা হচ্ছে অর্থপূর্ণ আওয়াজ, অর্থাৎ একটা ধ্বনি। এই ককে যখন আমি লিখবো তখন সেটা হবে বর্ণ। কি? ধ্বনির লিখিত রূপ। ধ্বনির লিখিত রূপ। আচ্ছা, লিখিত রূপ। ওকে, সেটা হচ্ছে বর্ণ। যেমন ক বলছি, এই ককে মুখে বলছে ধ্বনি, আর লিখছি যখন তখন সেটা বর্ণ। এখন এইরকম মনে করেন, অনেকগুলো ধ্বনি যখন যুক্ত হবে, যেমন ক খ গ ঘ, এই যে ধ্বনি বলছি, এইরকম অনেকগুলো ধ্বনি যখন যুক্ত হবে তখন সেটা শব্দ গঠন করবে। যেমন দেখেন, একটা শব্দ বলছি কি আকাশ। আকাশ, এই আকাশ শব্দ দেখেন ধ্বনি কয়টা আছে? আ একটা আছে, ক একটা আছে, আকার একটা আছে, তালব্য একটা আছে। দেখেন কতগুলো ধ্বনি আছে। আ একটা আছে, ক একটা আছে, আকার একটা আছে, তালব্য আছে। এগুলো হচ্ছে সবটি ধ্বনি। এরকম মনে করেন অনেকগুলো ধ্বনি যুক্ত হলো, যুক্ত হয়ে ধ্বনির সমষ্টি গঠন করলো, সমষ্টি গঠন করলো, সেটা শব্দ। এখন কথা হলো আমার, দেখেন এই যে ক, এই কটা একটা ধ্বনি বা বর্ণ। তাহলে এই ধ্বনি বলছে অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি, অর্থাৎ এই ধ্বনি কিভাবে আবার শব্দ হয়।
অর্থাৎ ধ্বনি কিভাবে শব্দ হয়, ধ্বনি আবার শব্দ হয় কিভাবে, কিভাবে? আমার প্রশ্ন হলো এটা যে ধ্বনি কিভাবে শব্দ হয় আবার, এটা হচ্ছে আপনাদের কাছ থেকে আমার জিজ্ঞাসা। বুঝছেন বুঝছেন? বলেন কিভাবে হয়, একটু আওয়াজ দেবেন, বলেন কিভাবে হয়। আপনারা রেসপন্স করেন না, বলেন কিভাবে হয়। আচ্ছা দেখেন আমি বলি, লক্ষ্য করেন, ক একটা বর্ণ বা ধ্বনি, এই ধ্বনিটা আবার শব্দ হয়। কেমনে শব্দ হয় দেখেন, আমরা বলি না, যখন বন্ধুদের মধ্যে কথা হয় তখন বলি না একটা কথা কই, বলে ক, এ যাবি, হ, বলে কি যাবি, বলে যে হ্যাঁ, হ্যাঁ কে বলে কি হ, হ যাবো। দেখেন অর্থপূর্ণ ধ্বনিগুলো শব্দ, অর্থপূর্ণ ধ্বনিগুলো শব্দ না, যেটা দিয়ে কোন একটা শব্দকে রিপ্রেজেন্ট করা যায়। দেখেন এই ক দিয়ে একটা কথা কই, ক মানে স্বীকৃতি দেওয়া ক, বা কতে বাতাসও বোঝায়, বাতাস, বাতাস। দেখেন কপত, মানে না কপত, কপত মানে কি, কতে পথ মানে কি, কতে উড়ে যে সে হচ্ছে কপত। ক মানে কি, ক মানে বাতাস, কথা বুঝছেন। খেচর, খতে চড়ে যে খ, খ মানে কি আকাশ, খ মানে আকাশ। গ মানে কি, গ মানে গমন, গমন, গমন করা বোঝায়। যেমন কি অগ্রগ, অগ্রগ, অগ্রগ মানে কি, অগ্র মানে আগে, গতে গমন করে যে, অগ্রগ মানে আগে গমন করে যে। দেখেন দ, দ মানে দান করা বোঝায়, দান, দান। ধ, সরি, হ্যাঁ, ধ দিয়ে কি বোঝায়, ধারণ করা বোঝায়, ধারণ করা, ধারণ করা। হ্যাঁ, প দিয়ে বোঝায় কি, পালন করা, পালন করা, পালন করা, বা পান করাও বোঝায় প দিয়ে। তারপর দেখে জ, জ মানে কি, জন্ম দেওয়া বোঝায়, জন্ম, জন্ম, জন্ম দেওয়া বোঝায়। হুম, ল, ল মানে কি বুঝায় আমরা, আইন বিভাগ, আইন, আইন। ল মানে কি, ল ডিপার্টমেন্ট। থ, থ মানে কি, থ মানে হচ্ছে নির্বাক, নির্বাক হওয়া, নির্বাক, নির্বাক। বলছে মাননীয় স্পিকার আমি থ হয়ে গেলাম। দেখেন বলছে কি স, স মানে কি, শত বোঝায়, শত। বলছে 500, 500, 500, 600, 600, স মানে কি, স মানে হচ্ছে 6, ছ মানে 6 বা 600, 600 বলি না, এই যে দেখেন ছ। তাহলে দেখেন আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাইলাম, যে কথাটা বলছি, সে কথাটা কি বুঝলেন বলেন। বলেন বুঝছেন কিনা। কমেন্ট করবেন দ্রুত, বুঝছেন কিনা। ধন্যবাদ, বুঝছেন। তাহলে আমি যেটা বললাম যে অর্থপূর্ণ শব্দ, ধ্বনি বা ধ্বনি সমষ্টি, সমষ্টিকে কি বলছি, অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলছি শব্দ। কি বলছি, শব্দ। আচ্ছা,
ওকে, কতে কপোত, ক্ষতে আকাশ, মানে বাতাসে উড়ে, কে বাতাসে উড়ে ইয়ে না, দেখেন বাতাসে কি কবুতর উড়ে না, কবুতরকে কপোত বলা হয়। ক মানে বাতাস, ক মানে বাতাস, বাতাসকে বোঝায়, ক দিয়ে বাতাসকে বোঝায়। আবার ক দিয়ে বোঝায় কি, ওই যে একটা কথা কই ক বলি না, সম্মতি দেওয়া, ক, হ যাবি, হ মানে হ্যাঁ, এরকম আর কি। খতে মানে কি, খতে হচ্ছে, খতে আকাশ, কেমন ওই যে খেচর বলেন না, খেচর, খেতে খতে চড়ে যে, খ মানে কি আকাশে চড়ে যে, আকাশে চড়ে কি, আকাশে চড়ে ওই যে পাখি, পাখিকে খেচর বলেন, হ্যাঁ এরকম আর কি। যাই হোক, তাহলে দেখেন যে বিষয়টা আমি বলছি, শব্দ কি, শব্দ হচ্ছে অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি। এই শব্দকে ব্রহ্মার সাথে তুলনা করা যায়। ব্রহ্মা, ব্রহ্মা কি করেছেন, ব্রহ্মা ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, ব্রহ্মা এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, এই জন্য শব্দকে ব্রহ্মার সাথে তুলনা করা হয়। এখন এই জন্য বলছি কেন, দেখেন শব্দ দিয়ে কি হয়, শব্দ দিয়ে পৃথিবীর উৎকৃষ্ট মানের সাহিত্য নির্মাণ করা যায়। পৃথিবীর যে উৎকৃষ্ট মানের সাহিত্য নিদর্শন আছে, যত উৎকৃষ্ট যত সুন্দর কথা আছে, সবই কি শব্দ দিয়ে গঠিত। এই জন্য শব্দকে ব্রহ্মার সাথে তুলনা করা যায়। কথা বুঝেছেন? আচ্ছা যাই হোক, এখন আসেন লক্ষ্য করেন, আমি যে বিষয়টা বলছি শব্দ, এই শব্দটা, শব্দটা এটা কি, এটা হচ্ছে বিশেষ্য পদ, বিশেষ্য পদ, এটা তৎসম শব্দ, শব্দ এটি তৎসম কৃত প্রত্যাশারিত শব্দ, তৎসম কৃত প্রত্যাশারিত শব্দ, তৎসম কৃত প্রত্যাশারিত শব্দ। তারপরে বলতে পারি কি, এটি এর বিশ্লেষণ কি, বিশ্লেষণ হচ্ছে শব্দ যোগ অ, এর বিশ্লেষণ হচ্ছে শব্দ যোগ অ, হ্যাঁ বিশ্লেষণ। আরেকটা তথ্য লিখি, শব্দ, শব্দ শব্দ তত্ত্বে আলোচিত হয়, আলোচিত হয়, ঠিক আছে, শব্দ শব্দ তত্ত্বে আলোচিত হয়। আচ্ছা, লিখা হলে একটু ডান লিখবেন, লিখা হলে একটু ডান লিখবেন। লিখেছেন? ওকে, আসেন এরপরে আসেন, শব্দকে আমরা তিনটি দিক থেকে বিভাজন করতে পারি, তিনটি দিক থেকে বিভাজন করতে পারি। এক নম্বর হচ্ছে গঠনগত, দুই নম্বর হচ্ছে অর্থগত, তিন নম্বর হচ্ছে উৎসগত। উৎসগত, গঠনগততে হচ্ছে দুই প্রকার, অর্থগততে হচ্ছে তিন প্রকার, উৎসগততে হচ্ছে পাঁচ প্রকার, পূর্বের ব্যাকরণে হচ্ছে চার প্রকার, সরি নতুন ব্যাকরণে চার প্রকার, পূর্বের ব্যাকরণে পাঁচ প্রকার আর নতুন ব্যাকরণে চার প্রকার। হ্যাঁ, নতুনে চার প্রকার আর পূর্বের ব্যাকরণে পাঁচ প্রকার। লিখা হলে একটু আওয়াজ দেবেন, হ্যাঁ।
লিখছেন? ওকে, আসেন। গঠনগত দুই প্রকার। গঠনগত দুই প্রকার কি কি? গঠনগত গঠনগত দুই প্রকার, একটা হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে মৌলিক শব্দ, মৌলিক শব্দ, আর একটা হইল সাধিত শব্দ। সাধিত শব্দ। মৌলিক শব্দটা কি? বিশ্লেষণের অযোগ্য, বিশ্লেষণের অযোগ্য। মৌলিক শব্দ বিশ্লেষণের অযোগ্য। সাধিত শব্দ কি? বিশ্লেষণযোগ্য, বিশ্লেষণ যোগ্য, যেটাকে বিশ্লেষণ করা যায়। মৌলিক শব্দের উদাহরণগুলো কি কি? যেমন দেখেন, বলছি মা, বাবা, মা বাবা, ভাই বোন, খাতা কলম, খাতা কলম, গোলাপ, ঘোড়া, হুম, হাত পা, হাত পা, নাক কান, হ্যাঁ, এইরকম যেগুলো আছে সেগুলো হচ্ছে কি? মৌলিক শব্দ। মৌলিক শব্দের সবচেয়ে বেশি পরীক্ষায় আসছে দুইটা শব্দ, একটা হচ্ছে মা, একটা হচ্ছে গোলাপ, এই দুইটা। অর্থাৎ আপনাকে যদি বলি মা শব্দটাকে বিশ্লেষণ করেন, ম যোগ আ সমান মা, হয় না, অর্থাৎ অর্থপূর্ণ কিছু নাই। হ্যাঁ, এখন বাবাকে ভেঙে যদি বলেন বা যোগ ভা, বাবা, না, বা যোগ বা হয়ে বাবা হয়নি। অর্থাৎ এই শব্দগুলো একেবারে মৌলিক শব্দ, এই শব্দগুলোকে বিশ্লেষণ করা যায় না। বিশ্লেষণ করলে আর সেগুলো অর্থপূর্ণ হয় না, বা সেই শব্দগুলো মূল শব্দ নয়। এই জন্য এগুলোকে কি বলা হচ্ছে? মৌলিক শব্দ বলা হচ্ছে। সাহিত্য শব্দটা কি? সাহিত্য শব্দ হচ্ছে যেই শব্দকে বিশ্লেষণ করলে নতুন অর্থপূর্ণ শব্দ পাওয়া যায়, মানে বিশ্লেষণ করা যায়, এক কথা বিশ্লেষণ করা গেলে সেটা হচ্ছে সাধিত শব্দ। একটু লেখা হলে একটু ডান লিখবেন, হ্যাঁ, একটু দ্রুত লিখবেন, আমরা তাহলে একটু দ্রুত সামনে আগাবো। গঠনগত দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক শব্দ, একটা সাধিত শব্দ। এখন দেখেন, আপনাদের নিশ্চিত লেখা হয়ে গেছে। এখন দেখেন সাধিত শব্দ। সাধিত শব্দ কি বলেছি? বিশ্লেষণ করা যায়। এই সাধিত শব্দ বিভিন্ন ওয়েতে গঠিত হতে পারে। যেমন একটা হচ্ছে সন্ধির নিয়মে হতে পারে, সন্ধি। যেমন দেখেন একটা শব্দ লিখেছি বিদ্যালয়, এই বিদ্যালয় শব্দের সন্ধি বিচ্ছেদ কি? বিদ্যা যোগ আলয়। দেখেন এই বিদ্যালয় শব্দটাকে আলাদা করা যায়, বিশ্লেষণ করা যায়। তাহলে এইটা হচ্ছে কি? সাধিত শব্দ, যেটাকে এইভাবে আলাদা করা যায় সেটাই সাধিত শব্দ। দেখেন 2 নম্বরে লিখেছি প্রত্যয়। প্রত্যয় যোগে কিভাবে হয় দেখেন, বলছি কি? ঢাকাই। এই ঢাকাই শব্দের দিকে তাকান, ঢাকা যোগ কি লিখছি? ঢাকা যোগ আই সমান কি? ঢাকাই, ঢাকাই। তাহলে এটাকে কি করা যায়? আলাদা করা যায়। 3 নম্বরে বলছি কি দেখেন, সমাস যোগে। সমাস যোগে কিভাবে সাধিত হচ্ছে দেখেন, বলছি কি? শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী। দেখেন এই শিক্ষা একটা অংশ, পাঠ মন্ত্রী একটা অংশ, শিক্ষা বিষয়ক মন্ত্রী, দেখেন দুইটা অংশ, অর্থাৎ আলাদা করা যায়। আলাদা করা গেলে সেটা কি? সেটা সাধিত শব্দ। বা দেখেন আমি একটা বিষয় বলছি, যেমন দ্বিরুক্ত শব্দ যোগে, দ্বিরুক্ত, দ্বিরুক্ত শব্দ যোগে কিভাবে হয় দেখেন, বলছে জ্বর জ্বর, জ্বর জ্বর বোধ করছে, জ্বর জ্বর, জ্বর জ্বর। দেখেন জ্বর জ্বর, তাহলে এটাকে কি করা যায়? জ্বর যোগ জ্বর, আলাদা করা যায়, দুটো আলাদা শব্দ। দেখেন আরেকটা শব্দ লিখতে পারি কি? উপসর্গ। উপসর্গ যোগে গঠিত হইতে পারে। যেমন কি বলছি কি? উপহার। এই উপহার শব্দের দিকে তাকান, উপহার শব্দের দিকে তাকান, কি হয়? উপযোগ হার, উপযোগ হার। তাহলে দেখেন শব্দ বিভিন্ন ভাবে সাধিত হতে পারে, শব্দ বিভিন্ন ভাবে সাধিত হতে পারে। লিখছেন? লিখছেন? একটু লিখলে একটু আওয়াজ দেবেন।
দেখছেন? ওকে, ধন্যবাদ। তো দেখেন আমি 6 নম্বরে যদি লিখি, দেখেন কিভাবে হতে পারে নির্দেশক যোগে। নির্দেশক যেমন বলছে কি ছেলেটি, ছেলেটি, তাহলে দেখেন ছেলে যোগ টি, ছেলেটি। নির্দেশক যোগে দেখেন এই শব্দটাকে বিশ্লেষণ করা গেল, মানে সাধিত। বুঝে দেখেন কি যোগে হতে পারে, বলক যোগে হতে পারে। বলক, বলক কি দেখেন বলছে কি কখনোই, কখনোই। দেখেন কখন যোগ রস্বই, কখন যোগ রস্বই, কখনোই। দেখেন বলছে কি আরো, তাহলে এই যে আরো, আর যোগ ও আরো, অর্থাৎ এইভাবে আলাদা করা যাচ্ছে মানে কি এটা সাধিত শব্দ। আলাদা করা যায় মানে সেটা কি সাধিত শব্দ। বুঝলেন কিনা বলেন? একটু দ্রুত নোট করবেন, নোট করে আমাকে জানাবেন, আমি তাহলে পরে সামনে আগাবো। ওকে, ধন্যবাদ। 7 নম্বরটা কি? 7 নম্বরটা বলেছে বলক, 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 বলক। রস্ব এবং রস্যুকে বলক বলা হয়। শব্দের শেষে যখন রস্ব এবং রস্যু এই দুটো বর্ণ বসে তখন সেটাকে বলক বলা হয়। হ্যাঁ, বুঝছেন? বুঝছেন? ওকে, এরপরে আসেন অর্থের দিক থেকে। অর্থগতভাবে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে। কি কি দেখেন 3 ভাগ? একটা হচ্ছে যৌগিক শব্দ, আরেকটা হচ্ছে রূঢ় শব্দ, রূঢ় বা রূঢ়ি বলা হয়। আরেকটা হচ্ছে যোগরূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ। আচ্ছা, একটু এখানে বুঝবেন অর্থগত। অর্থ মানে কি? অর্থ হচ্ছে একটা শব্দের 2 ধরনের অর্থ থাকে। 2 ধরনের অর্থ থাকে। একটা হচ্ছে ব্যাকরণিক অর্থ বা ব্যুৎপত্তিগত অর্থ, গত অর্থ বা স্বাভাবিক অর্থ, স্বাভাবিক অর্থ। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি ব্যবহারিক অর্থ, অথবা বিশেষ অর্থ। দেখেন ব্যবহারিক অর্থ বা বিশেষ অর্থ। একটু আওয়াজ দিবেন দ্রুত, আপনারা যদি না বলেন আমি বুঝবো না তো আপনাদের লেখা হয়েছে কিনা। তাহলে আমি পরের পেজে আগাবো। 2 ধরনের অর্থ থাকে, একটা হচ্ছে ব্যাকরণিক অর্থ আর একটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন লেখা হয়েছে, এবার একটু বুঝবেন ব্যাকরণিক অর্থটা কি। ব্যাকরণিক অর্থ হচ্ছে শব্দের শাব্দিক অর্থ। দেখেন এই অর্থগত যে 3 প্রকার আছে এগুলো সব হচ্ছে সাধিত শব্দ। সব কি শব্দ? সাধিত শব্দ। সাধিত শব্দ মানে এই শব্দগুলোকে আলাদা করা যায়, বিশ্লেষণ করা যায়। কি করা যায়? বিশ্লেষণ করা যায়। এই বিশ্লেষণ যোগ্য শব্দগুলো, এই যে ব্যাকরণিক শব্দ বলছি বা ব্যুৎপত্তিগত বলছি বা স্বাভাবিক অর্থ যেটা বলছি,
এটা কি? এটা হচ্ছে শব্দটাকে বিভাজন করে যে অর্থটা পাই সেই অর্থ। আর ব্যবহারিক অর্থটা কি? ব্যবহারিক অর্থ হচ্ছে আমরা যে অর্থে ব্যবহার করি সেটা হচ্ছে ব্যবহারিক অর্থ। কেমন দেখেন, লক্ষ্য করেন, আমি একটু উদাহরণ দিই তাহলে বিষয়টা বুঝতে পারবেন। লক্ষ্য করেন, আমি একটা শব্দ লিখলাম বাংলাদেশি। এই বাংলাদেশি শব্দটাকে আপনি এখন বিশ্লেষণ করবেন। কি কি আছে বাংলাদেশি শব্দের মধ্যে? একটা আছে বাংলাদেশ, আর একটা আছে সমান বাংলাদেশি। দেখেন একটু বুঝবেন, বাংলাদেশ সমান কি? বাংলাদেশ যোগ এখন বাংলাদেশি বলতে আপনি কি বুঝবেন? আপনি বুঝবেন এই বাংলাদেশ। বাংলাদেশি বলতে কি বোঝায়? বাংলাদেশ। বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে বসবাসকারী। এখন আপনি বলেন তো, বাংলাদেশি বলতে বাংলাদেশ বিষয়ক আপনি বুঝেন কিনা? বুঝেন কিনা? কথা বলবেন, বুঝেন কিনা? নিশ্চয় বুঝেন। বাংলাদেশি বলতে আপনি বাংলাদেশ বিষয়ই বুঝেন, অন্য কিছু বুঝেন না। দেখেন পাহাড়ি, পাহাড়ি বলতে আপনি কি বোঝেন? দেখেন পাহাড়ি শব্দটা যদি বিভাজন করি তাহলে কি পাবো? পাহাড় যোগ এখন দেখেন পাহাড়ি বলতে কি? পাহাড় বিষয়ক বোঝায়, পাহাড় সংক্রান্ত। এখন দেখেন পাহাড়ি বলতে আপনি পাহাড় সংক্রান্তই বোঝেন। কেমন মানে কেমন বুঝেন পাহাড় সংক্রান্ত? পাহাড়ে যারা বসবাস করে তারা পাহাড়ি, অর্থাৎ পাহাড়ের বিষয়টাই আপনি বুঝেন। পাহাড়ি বলতে পাহাড়ের বিষয়টাই বোঝেন। যদি বোঝেন তাহলে ওকে। এবার দেখেন একটা শব্দ লিখছি পাঞ্জাবি। পাঞ্জাবি, এই পাঞ্জাবি শব্দটার দিকে একটু তাকান। কি কি আছে এখানে? আছে পাঞ্জাব যোগ কি পাঞ্জাবি। এবার দেখেন পাঞ্জাবি বলতে কি আছে? পাঞ্জাবি বলতে বোঝাচ্ছে পাঞ্জাব যোগ পাঞ্জাব মানে কি? পাঞ্জাব মানে একটা প্রদেশ, একটা অঞ্চল, একটা এলাকা। অর্থাৎ বাংলাদেশ যেমন একটা এলাকা, পাঞ্জাবও একটা এলাকা। এখন বলেন তো পাঞ্জাবি বলতে কি আপনি পাঞ্জাব এলাকাকে বুঝেন? পাঞ্জাবের অধিবাসী এরকম টাইপের কি বুঝেন? না, এরকম বুঝেন না। আপনি পাঞ্জাবি বলতে কি বোঝেন? আপনি বোঝেন পোশাক। এই যে আপনি পোশাক বোঝেন, এটা হচ্ছে ব্যবহারিক অর্থ। আর পাঞ্জাবি বলতে যে পাঞ্জাব বোঝাবে, এটাই হচ্ছে ব্যাকরণিক অর্থ বা ব্যুৎপত্তিগত অর্থ বা স্বাভাবিক অর্থ। আর এই যে পাঞ্জাবি বলতে আপনি পাঞ্জাব বোঝান না, আপনি বোঝান পোশাক, এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে বিশেষ অর্থ বা ব্যবহারিক অর্থ। আমার কথা কি বুঝলেন? আমার কথা কি বুঝছেন? বলবেন। বুঝেছেন? বুঝেছেন? একটু বলবেন। আচ্ছা, আরেকবার বলবো, তাই না? আচ্ছা দেখেন, এবার আসুন, একটা শব্দ লিখলাম গোলাপি। গোলাপি শব্দে কি আছে? আছে গোলাপ, তারপরে কি আছে? একটা আছে। এখন আপনি বলেন তো, এই গোলাপটা কি গোলাপ সংক্রান্ত কিনা? গোলাপ সংক্রান্ত কিনা? গোলাপি মানে গোলাপের কালার বিশেষ। গোলাপি মানে কি? গোলাপি কালার বোঝানো হচ্ছে। এই গোলাপের মতো রং বোঝানো হচ্ছে গোলাপি। অর্থাৎ এই গোলাপিতে কি আছে? গোলাপ আছে, গোলাপ, গোলাপ বিষয়ক আছে, গোলাপ সম্পর্কে আছে, গোলাপ সম্পর্কিত। তাহলে আমিও তো এটাই বুঝি যে গোলাপ সম্পর্কিত মানে কি? সেটা গোলাপি, গোলাপের মতো রং বিশেষ, এটাই গোলাপি। মানে এই গোলাপের বিষয়টা এখানে উপস্থিত আছে কিনা, উপস্থিত আছে কিনা। যদি উপস্থিত থাকে ওকে, যদি না থাকে নাই। দেখেন একটা বিষয় লক্ষ্য করেন, এই যে হস্তি, হস্তি মানে কি? হস্তযোগ ইন, লক্ষ্য করবেন, হস্তযোগ ইন। এখন আপনি বলেন তো, এই যে হস্ত কথাটা আমি বলেছি, এই হস্তি, হস্তি কি? এই হস্তির মধ্যে কি হস্ত আছে? আছে কিনা? হস্তির মধ্যে কি হস্ত আছে? হাত আছে কি? হাতের কি হাত আছে? হাতে কি হাত সম্পর্কিত?
মানে হাত আছে যার সে কি হাতি? না, এরকম না। এই যে দেখেন, এই শব্দটাকে যে আপনি বিশ্লেষণ করলেন, বিশ্লেষণ করে কি পাইলেন? হস্ত পাইলেন। হস্ত মানে কি? হাত পাইলেন, হাত পেয়েছেন। হাত, হাত। হস্ত মানে কি? হস্তিতে কি আছে? হাত আছে। কিন্তু আপনি বলছেন যে না, হস্তি হাত না, হাত বিশেষ না, হস্তি হচ্ছে পশু বিশেষ। তাহলে এইটা আপনি মানলেন না। এই যে ব্যাকরণ, এই যে বিশ্লেষণ করলেন না ব্যাকরণের রয়েতে, এইটা হচ্ছে ব্যাকরণিক অর্থ। আর এই যে হস্তি বলতে আপনি পশু বোঝান, এটা হচ্ছে ব্যবহারিক অর্থ। পশুটা ব্যবহারিক অর্থ, আর হস্তটা হচ্ছে ব্যাকরণিক অর্থ। এই যে দেখেন, আপনাকে আমি লিখে দিয়েছি, এই যে দেখেন, ব্যাকরণিক অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ, স্বাভাবিক অর্থ। আর ব্যবহারিক অর্থের বিশেষ অর্থটা কি? এই যে হস্তি বলতে আপনি বোঝেন কি? আপনি বোঝেন হাত, সরি পশু, আপনি বোঝেন কি? পশু। এই যে পশু বোঝেন, এটা হচ্ছে বিশেষ অর্থ বা ব্যবহারিক অর্থ। আপনি এই অর্থে ব্যবহার করেন, ব্যবহার। হস্তি পশু অর্থে আপনি ব্যবহার করেন। আর হস্তিটা কি? হস্তিটা বলছে কি? হাত, হাত সম্পর্কিত বা হস্ত সম্পর্কিত। এটা ব্যাকরণ এটা বলেছে। অর্থাৎ এটা হচ্ছে ব্যাকরণের অর্থ, এটা হচ্ছে আপনার অর্থ। এবার ক্লিয়ার হয়েছেন বলেন? এবার ক্লিয়ার হয়েছেন কিনা বলেন? বুঝছেন কিনা বলেন? থ্যাংক ইউ প্রদীপদা। কিন্তু এখানে কি পানি আছে? ওকে, ক্লিয়ার ক্লিয়ার, বুঝছেন? দেখেন আরেকটা শব্দ দেই, দেখেন একটা লিখেছি প্রভাষক। এই প্রভাষক বলতে আপনি কি বোঝেন? আপনি কি বোঝেন প্রভাষক বলতে? আপনি প্রভাষক বলতে শিক্ষক বোঝেন, শিক্ষক, শিক্ষক। আর আপনি প্রভাষককে আলাদা করেন, প্রযোগ ভাষক। এবার বলেন ভাষক মানে কি? ভাষণ দানকারী, দানকারী। ভাষক মানে কি? ভাষণ দানকারী। আর প্র মানে কি? প্র মানে প্রকৃষ্ট, প্রকৃষ্ট মানে কি? সুন্দর, মানে প্রকৃষ্ট রূপে, মানে খুব সুন্দরভাবে যিনি ভাষণ দেন। প্রভাষক শব্দের অর্থ কি? এই যে আপনি ব্যাকরণের ভাবে, ব্যাকরণের দিক থেকে আপনি বিচ্ছেদ করেন, আলাদা করেন। থ্যাংক ইউ। আপনি আলাদা করেন, আলাদা করে দেখছেন কি প্র আছে আর ভাষক আছে। ভাষক মানে কি? ভাষণ দানকারী। প্রভাষক বলতে কি আপনি ভাষণ দানকারী বুঝান, নেতা বুঝান? প্রভাষক বলতে কি আপনি নেতাকে বুঝান? বলেন, নেতাকে বুঝান? বলেন, নেতাকে বুঝান কিনা? না, আপনি এটা বুঝান না, আপনি বুঝান এটা। এটা হচ্ছে ব্যবহারিক অর্থ, ব্যবহারিক অর্থ। আর এটা হচ্ছে ব্যুৎপত্তি বা ব্যাকরণিক অর্থ। এটা হচ্ছে ব্যুৎপত্তি বা ব্যাকরণিক অর্থ। এটা হচ্ছে দুইটা অর্থ। এবার মনে হয় আপনারা ক্লিয়ার হয়েছেন। এবার মনে হয় আপনারা ক্লিয়ার হয়েছেন বিষয়টা। ওকে, এবার আসেন, তিন প্রকার। একটা হচ্ছে যৌগিক শব্দ। যৌগিক শব্দ, যৌগিক শব্দটা কি? যৌগিক শব্দ হলো ব্যবহারিক অর্থ, অর্থ ও ব্যুৎপত্তি বা ব্যাকরণিক অর্থ। ব্যুৎপত্তি মানে ব্যাকরণিক অর্থ, ঠিক আছে?
অর্থ একই। যদি একই হয় তাহলে সেটা হবে কি যৌগিক শব্দ। একই হলে যৌগিক শব্দ। একই হলে কি শব্দ? যৌগিক শব্দ। যেমন দেখেন, বিদ্যা যোগ আলয় সমান কি? বিদ্যালয়। আচ্ছা, বিদ্যা মানে কি? বিদ্যা মানে জ্ঞান, আলয় মানে কি? ঘর বা স্থান। দেখেন, বিদ্যালয় বলতে আপনি কি বোঝান? আপনি এই জ্ঞানের ঘরই বোঝেন, যেখানে জ্ঞান বিতরণ করা হয়। যেখানে কি করা হয়? জ্ঞান বিতরণ করা হয়, জ্ঞান দেওয়া হয়, জ্ঞান দেওয়া হয়, জ্ঞান দেওয়া হয়। আচ্ছা, দেখেন বলছি কি, মিতালি। মিতালি মানে কি? মিতালির শব্দটা কি আছে? মিতা যোগ আলী। এখন দেখেন, এই যে মিতা, মিতা মানে কি? মিতা মানে বন্ধু। মিতালি মানে কি বোঝেন? বন্ধুর মতো সম্পর্ক। দেখেন তো, মিতালি বলতে, হ্যাঁ এগুলো সব যৌগিক শব্দ, যৌগিক শব্দ। আচ্ছা, মিতালি বলতে আপনি কি বোঝেন? মিতালি বলতে কি মিতার মতো না? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয় মিতালি? মিতা মানে বন্ধু, মিতালি মানে বন্ধুত্বপূর্ণ হবে। অর্থাৎ মিতালির মধ্যে কি আছে? মিতা আছে। আপনি তো এটাই বুঝেন। আপনি যদি এটাই বুঝেন তাহলে এটা যৌগিক শব্দ। এটা কি শব্দ? যৌগিক শব্দ। এখন আসেন আমরা কিছু উদাহরণ দেখি। উদাহরণগুলো আমরা একটু লক্ষ্য করব। দেখেন, লক্ষ্য করেন, এখানে কিছু শব্দ আছে, দেখেন একটু তাকাবেন। যেমন গায়ক। গায়কটা কি? দেখেন, গায়ক, গায়ক মানে গই যোগ নক। গই মানে কি? যে গান করে। গই মানে কি? যে গান করে। আমরাও বুঝি যে গান করে সে গায়ক। সিকা মারা। সিকা মারা মানে কি? দেওয়ালে লেখা। ব্যাকরণ বলে সিকাকে মারা, আমরাও বলি কি? সিকাকেই মারা। বাবু আনা। বাবু, দেখেন বাবু আর আনা, বাবুর মতো যার চল চলন, চাল চলন, তাহলে সে হচ্ছে কি? বাবু আনা। মানে বাবু আনার মধ্যে যদি বাবু থাকে, বাবু যদি থাকে, ওই যে খাইছো বাবু, গেছো বাবু, এই বাবু না। হ্যাঁ, যদি দেখেন, লক্ষ্য করেন, এই বাবু আনা বলতে আমরা কি বুঝি? বাবুর মতোই বুঝি, যার চাল চলন, সেটা হচ্ছে কি? বাবু আনা। তাহলে সেটা কি শব্দ হবে? যৌগিক শব্দ। দেখেন দহিত্র। দহিত্র শব্দের দিকে তাকান। দহিত্র শব্দে কি আছে? দুহিতা। দুহিতা মানে কি? দুহিতা মানে কন্যা। হ্যাঁ, তাহলে দহিত্র মানে কি? দহিত্র মানে হচ্ছে কন্যার পুত্র। কন্যার পুত্র মানে দহিত্র। দেখেন মিতালি। মিতালি শব্দে কি আছে? মিতা যোগ আলী। অর্থাৎ এই যে মিতা, এই মিতা হচ্ছে কি? মিতা যোগ আলী, মিতালি। তাহলে দেখেন, এই মিতালি শব্দে কি আছে? মিতা আছে, মানে বন্ধুর মতো আছে, সেটা হচ্ছে মিতালি। তাহলে আমরা কি বুঝি? আমরাও বুঝি মিতালি মানে কি? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দেখেন কর্তব্য। কর্তব্য মানে কি? কর্তব্য হচ্ছে ক্রিযোক্তব্য, মানে যা করা উচিত। এই ক্রি মানে কি? উচিত। দেখেন, যা করা উচিত তাই কি? তাই হচ্ছে কর্তব্য। তাই কর্তব্য। অর্থাৎ আমরাও বুঝি কর্তব্য মানে যা করা উচিত। এই ব্যাকরণটা বলছে কি? যে ক্রি, ক্রি মানে কি? করা। মধুর শব্দে কি আছে? মধুযোগ র আছে। এখন দেখেন, মধু মানে কি? মিষ্টি। মধুর মানে কি? এই মিষ্টির মতোই তো। মিষ্টির মতোই না? মিষ্টির মতোই তো। আমরাও বুঝি মধুর মানে কি? মধুর মানে মিষ্টির মতো। আমাদের কথা আর ব্যাকরণের কথা মিলে যাচ্ছে, এই জন্য যৌগিক শব্দ। দেখেন পক্ষী, পক্ষ যোগ ইন।
পক্ষ মানে কি? পক্ষ মানে পাখা, পাখা থাকলে সে কি হয়? পক্ষী হয়। তাহলে ব্যাকরণ বলছে পাখা থাকলে পক্ষী, আমরাও বলছি কি পাখা আছে মানে কি সে পক্ষী। পক্ষী বলতে আমরা পাখিকে বুঝি, ব্যাকরণও বুঝায় পক্ষী মানে পাখি। দেখেন গোলাপি, গোলাপ যোগ ই, গোলাপি মানে কি? গোলাপি মানে একটু আগে বললাম গোলাপের রং বিশেষ, গোলাপি কালার বিশেষ, অর্থাৎ গোলাপের ভাব এর মধ্যে আছে। আমরাও বলি গোলাপ মানে কি? গোলাপি মানে কি? গোলাপের মতো রং, গোলাপি। এবার দেখেন গমন, গম মানে কি? গম মানে যা। দেখেন এই যাওয়া সম্পর্কিত যেটা সেটা হচ্ছে গমন। আমরাও বলি কি গমন মানে যাওয়া, ব্যাকরণও বলে গমন মানে যাওয়া। অর্থাৎ এই শব্দগুলো হচ্ছে সব কি শব্দ? এই শব্দগুলো সব হচ্ছে যৌগিক শব্দ। শব্দগুলো সব যৌগিক শব্দ। একটু দ্রুত নোট করবেন, দ্রুত নোট করবেন, দ্রুত নোট করবেন। লিখা হলে একটু ডান লিখবেন, হ্যাঁ। লিখা হলে একটু ডান লিখবেন। আচ্ছা, এবার আসেন আমরা পরেরটাতে যাই। দেখেন 1 নম্বরে দেখলাম যৌগিক, 2 নম্বরে দেখবো রুর বা রুরি, রুর বা রুরি, 3 নম্বর হচ্ছে যোগরুর, যোগরুর। দেখেন এইটার ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে কি কমন? একটাই কথা, সেটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ, অর্থ ও ব্যবহারিক অর্থ, ব্যবহারিক অর্থ, অর্থ আলাদা। ব্যুৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ আলাদা। এখন কথা হলো আমি এইটা চিনব কিভাবে আর এইটা চিনব কিভাবে? পার্থক্য হচ্ছে এইটা, পার্থক্য হচ্ছে এটা। আপনারা যারা পিডিএফ নেবেন এটার, আমি এটার পিডিএফ দেই, হ্যাঁ, শব্দটা দেই। আপনারা খোরশেদ স্যার এই ফেসবুক পেজে একটু নক দিন, আমার ড্রাইভে, গুগল ড্রাইভে আছে, আমি আপনাদেরকে জাস্ট সেখান থেকে নিব আর পাঠিয়ে দেবো নি। খোরশেদ স্যার এই পেজে একটু নক দিয়েন। আচ্ছা, লক্ষ্য করেন আমি এই দুইটা চিনব কিভাবে? মনে রাখবেন রুট শব্দটা হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে আলাদা করা যায়, প্লাস চিহ্ন দিয়ে আলাদা করা যায়। সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে প্রত্যয়। সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে উপসর্গ। সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে সন্ধি, সন্ধি। এই যে এই যোগে যে গঠিত শব্দগুলো আছে সেগুলো হচ্ছে সব রুর শব্দ, রুর শব্দ। আর যোগরুর শব্দ কোনগুলো? যোগরুর শব্দ হচ্ছে সমাস যোগে গঠিত হবে, সমাস যোগে, সমাস যোগে গঠিত হবে, সমাস যোগে গঠিত হবে। পার্থক্য হচ্ছে এতটুকুই, হ্যাঁ, পার্থক্য হচ্ছে এতটুকু। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি যুক্ত নাই ভাই, একটু আমাকে দিয়ে, আমাকে একটু নক দিন, আমি দিয়ে দিবনি, হ্যাঁ। ঠুস করে পিডিএফ লিখে একটা টেক্সট দিয়েন, আমি দিয়ে দিবনি। বুঝছেন, বুঝছেন? ওকে, এবার আসেন
উদাহরণ দেখেন কেমন, যেমন দেখেন হস্তি, হস্তি কি হস্তযোগ ইন, হস্তি হস্তযোগ ইন। দেখেন লিখছি হরিণ, হরিণ কি হবে রি যোগ ইন সমান কি হরিণ। আচ্ছা দেখেন লক্ষ্য করে দেখেন এই যে হস্ত, হস্ত মানে কি, হস্ত মানে হাত, হস্ত মানে কি, হস্ত মানে হাত। দেখেন রি, রি মানে কি, রি মানে হচ্ছে হরণ করা, মানে কেড়ে নেওয়া। এবার আপনি বলেন তো এই হস্ত বলতে কি আপনি হাত বলতে কি মানে হস্তিকে কি হাত, মানে হাত সংক্রান্ত কি, মানে হস্তিতে কি হাত আছে, হস্তিতে কি হাত আছে, এই হাত এই হস্তিতে নাই। মানে ব্যাকরণের যে শাব্দিক অর্থ, সেই শাব্দিক অর্থ বলছে হাত থাকলে সে হচ্ছে হস্তি। মানে যেহেতু মূল শব্দ এখানে হাত, হাত সংক্রান্ত হলে সেটা হস্তি, আমরা বলছি না হাত সংক্রান্ত না, হস্তি হচ্ছে কি, হস্তি হচ্ছে একটা প্রাণী, পশু। দেখেন হরিণ শব্দে কি আছে, রি আছে, রি মানে কি হরণ করা। ব্যাকরণ বলছে হরণ করে যে, কেড়ে নেয় যে। আর আমরা বলছি কি, আমরা বলছি না হরিণ কি, হরিণ হচ্ছে একটা পশু, পশু একটা প্রাণী, প্রাণী বিশেষ। হরিণ হচ্ছে একটা প্রাণী বিশেষ, আর কিছু না। তাহলে দেখেন এই জায়গাতে আমাদের আর ব্যাকরণের পার্থক্য তৈরি হচ্ছে, পার্থক্য তৈরি হচ্ছে। দেখেন একটা শব্দ দেখেন তৈল, এই তৈলে কি আছে তিল যোগ স্ন বা অ, স্ন বা অ, লক্ষ্য করেন। তাহলে তিল, এই তেলটা কি হবে, এই তেলটা হবে তিল থেকে তেল হইতে হবে, তিল থেকে, মানে এই তৈলের মধ্যে তিল থাকা লাগবে, তিল, তিল, তিল থেকে আসতে হবে। কিন্তু তৈল বলতে আপনি কি বোঝেন, আপনি কি তিলের তেলকে বুঝেন, না আপনি তিলের তেলকে বুঝেন না। তৈল বলতে আপনি কি বোঝেন, তৈল বলতে আপনি সেটা সোয়াবিন হতে পারে, সেটা সোয়াবিন হতে পারে, সেটা সরিষা হতে পারে, সরিষা হতে পারে, সরিষা হতে পারে সেটা, বা কি হতে পারে সেটা হচ্ছে তিলেরও হতে পারে। অর্থাৎ যে কোনো কিছু সেটা হতে পারে, শুধু তিল থেকে আসলে তৈল হবে ব্যাপারটা এরকম না। তাহলে এই যে আপনি যে অর্থে ব্যবহার করেন তৈল বলতে আপনি তেল বুঝান, যে কোনো তেল, তাহলে সেটা হচ্ছে ব্যবহারিক অর্থ। আর ব্যাকরণ বোঝায় কি তিল থেকে আসছে, এটা হচ্ছে ব্যাকরণিক অর্থ। এই ব্যাকরণিক অর্থকে আমরা মেনে নেই না, আমরা ব্যবহার করি অন্য অর্থে। তাহলে এটাই হচ্ছে কি শব্দ, এটাই হচ্ছে আমার রুর বা রুরি শব্দ। কেন দেখেন এই যে প্লাস দিয়ে আলাদা করা যাচ্ছে, এটা হচ্ছে প্রত্যয়, প্লাস দিয়ে আলাদা করা যায়। কিন্তু এবার দেখেন শব্দ লিখছি পঙ্কজ, পঙ্কজ শব্দ লিখছি বলদ, বলদ। দেখেন তো এই যে পঙ্কজ, ব্যাকরণ বলছে কি এর ব্যাস বাক্য হয় পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যা। এখন দেখেন তো পঙ্ক মানে কি, পঙ্ক মানে কাদা। এখন কাদার মধ্যে কি কি জন্মাইতে পারে, শৈবাল জন্মাতে পারে, শালুক জন্মাতে পারে, শালুক জন্মাতে পারে, ছত্রাক জন্মাতে পারে, শাপলা জন্মাতে পারে, শাপলা, পদ্ম জন্মাইতে পারে, দেখেন আরো অনেক কিছু জন্মাইতে পারে। ব্যাকরণের কথা অনুযায়ী, ভাষ্য অনুযায়ী পঙ্কে কাদার মধ্যে যা কিছু জন্মাইবে তাই হচ্ছে পঙ্কজ। কিন্তু আমরা বলেছি কি যে না, আমরা পঙ্কজ বলতে বোঝায় পদ্ম ফুলকে, পদ্ম ফুলের সমার্থক শব্দ পঙ্কজ। দেখেন একটা শব্দ বলছি বলদ, ব্যাকরণ বলছে কি বল দান করে যে, বল দান করে যে সে হচ্ছে বলদ, যে বলদান করবে সে বলদ। এখন আমরা বলি কি বলদ হচ্ছে একটা বোকা প্রাণী, বোকা বা প্রাণী, প্রাণীকে বুঝায়। তাহলে ব্যাকরণ বুঝায় দ মানে দান করা, বল দান করে যে মানে যে অনেক শক্তিশালী সে বলদ। ব্যাকরণের ভাষ্য অনুযায়ী এটা, আমাদের ভাষ্য অনুযায়ী কি বোকা বা প্রাণী বিশেষ। তাহলে এই জায়গাতে ব্যাকরণের কথা আমাদের কথা মেলে না, এবং শব্দটা হচ্ছে সমাসবদ্ধ শব্দ। এই কারণে এটাকে বলছি কি, এটাকে বলছি আমি, এটাকে আমি বলছি দেখেন, এইটাকে আমি বলছি যোগরুর শব্দ। কি শব্দ, যোগরুর শব্দ বলছি, যোগরুর শব্দ।
বুঝছেন বুঝছেন? আচ্ছা, ওকে, বুঝছেন, ক্লিয়ার, ধন্যবাদ। এবার আসেন কিছু উদাহরণ দেখি। লক্ষ্য করেন, এখানে দেখেন শব্দ আছে, শব্দ দেখেন হস্তি, দেখেন হস্তি, হস্তি, হস্তিতে কি আছে? হস্তযোগ ইন। হস্ত মানে কি? হাত। হাত থাকলে হস্তি, ব্যাকরণ বলে। আমরা কি বলি? আমরা বলি পশু। দেখেন প্রবীণ, প্রযোগ বিন, বিন মানে কি? বিন মানে হচ্ছে বিনা, বিনা, বাদ্যযন্ত্র। ব্যাকরণ বলে যে খুব ভালো বাদ্যযন্ত্র বাজাইতে পারে, বিন বাজাইতে পারে, সে হচ্ছে প্রবীণ। আমরা বুঝি কি? বয়স্ক ব্যক্তি। দেখেন বলছে বাঁশি, ব্যাকরণ বলছে বাঁশ যোগ ই, অর্থাৎ বাঁশ থেকে তৈরি যা, সে হচ্ছে বাঁশি। আমরা বলছি না, বাঁশি শুধু বাঁশ দিয়ে তৈরি নয়, এই বাঁশি বাঁশ বা যে কোনো কিছু দিয়ে তৈরি হইতে পারে। বাঁশের তৈরি বস্তু হইলে সেটা বাঁশি হবে, ব্যাপারটা এরকম না। বাঁশ থেকে তৈরি হইলে সেটা বাঁশি, ব্যাপারটা এরকম না। বাঁশি বলতে আমরা বাদ্যযন্ত্রকে বুঝি, যেটা বাঁশেরও হতে পারে, মেটালেরও হতে পারে, প্লাস্টিকেরও হতে পারে। দেখেন গবেষণা, এই গবেষণা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? গো যোগ এসোনা। গো মানে গরু, এসোনা মানে খোঁজা। গবেষণা মানে গরু খোঁজা, ব্যাকরণ বলছে গরু খোঁজা। আর আমরা বলছি কি? ব্যাপক পর্যালোচনা। তাহলে ব্যাকরণের কথা আর আমাদের কথা এই জায়গাতে মিলছে না। এরপরে আসেন হরিণ, রি যোগ ইন। ব্যাকরণ বলছে রি মানে কি? হরণকারী, যে হরণ করে। আর আমরা হরিণ বলতে কি বুঝি? আমরা বুঝি পশু। সন্দেশ, সম যোগ দেশ, অর্থাৎ সন্দেশ শব্দে কি থাকবে? দেশ থাকবে। দেশ, দেশের সংবাদ আর কি, ঠিক আছে, সন্দেশ। আচ্ছা, আর ব্যাকরণ বলছে দেশ আছে, সন্দেশে কি আছে? দেশ আছে। সহজ কথা, দেশ আছে। এখন বলেন তো সন্দেশ বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি মিষ্টান্ন বিশেষ, মিষ্টি খাবার। দেখেন শ্বশুর, স মানে দ্রুত, সুর মানে খায় যিনি। শ্বশুর মানে যে দ্রুত খায়, সে শ্বশুর। ব্যাকরণ বলছে, আমরা বলি কি? না, প্রেমিক বা প্রেমিকার বাবা। এরপরে আসেন রাখাল। রাখাল শব্দে কি হয়? রাখ যোগ আল, রাখ। রাখ মানে কি? রাখে। আপনাকে আমি এই কলমটা বলছি, এই কলমটি রাখেন, মানে আপনি রাখলেন, আপনি রাখাল। তাহলে রাখ যোগ আল, যে রাখে সে রাখাল। কিন্তু ব্যাকরণ বলছে যে রাখ সে রাখাল। কিন্তু আমরা বলি কি? যে না, যে রাখে সে রাখাল না। রাখাল হচ্ছে পশু চড়ায় যিনি, তিনি হচ্ছেন রাখাল। কথা বুঝছেন? আমরা বুঝি এইটা। আচ্ছা, ওকে, এবার দেখেন এখানে বলছে কি? পলাশ। দেখেন তো পলাশ, পলাশ শব্দে কি আছে? পল আর আশ। পল মানে মাংস, ওই যে পড়েন নাই? পলান্ন, পল মিশ্রিত অন্ন। পলান্ন বলতে কি? পোলাওকে বোঝান। পল হচ্ছে মাংস। ঠিক তেমনি পল মিশ্রিত আশ, আশ মানে কি? ভাত। তাহলে পলাশ বলতে ব্যাকরণ বলছে কি? পল আর আশ, অর্থাৎ পল মাখানো ভাত। সহজ কথা, পলাশ। আর পলাশ বলতে আপনি আমি কি বুঝি? এক প্রকার খাদ্যকে বুঝি। খাদ্য কি বুঝি? সরি, কি বলি আমরা? পলাশ বলতে কি বুঝি? ফুলকে বুঝি, ফুল, ফুল। আচ্ছা, দেখেন তৈল, তিল যোগ অ। এখন দেখেন তো এই যে তৈল, ব্যাকরণ বলছে তিল, মানে ব্যাকরণ বলছে তিল থেকে তৈরি হলে সেটা তৈল হয়। এখন তিল থেকে অনেক কিছুই তৈরি হইতে পারে, তেলও তৈরি হইতে পারে, তিলের নাড়ুও তৈরি হইতে পারে, বা যে কোনো কিছু হইতে পারে। আর আমরা তৈল বলতে কি বুঝি? স্নেহ পদার্থ, তেল বুঝি। গবাক্ষ, গো যোগ অক্ষ। অক্ষ মানে চোখ, আর গো মানে গরু। ব্যাকরণ বলছে গবাক্ষ মানে গরুর চোখ। আর আমরা বলি কি? গবাক্ষ মানে জানালা। জ্যাঠামি, জ্যাঠামিতে কি হয়? জ্যাঠা যোগ আমি, অর্থাৎ জ্যাঠার মতো যে, সে হচ্ছে জ্যাঠামি। আর জ্যাঠামি বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি হচ্ছে পাকনামি, ইসরে পাকা। তাহলে ব্যাকরণের কথা আমাদের কথা মিলছে না। এবার দেখেন মাংস, মা যোগ অংশ। ব্যাকরণ বলছে মা যোগ অংশ মানে কি? মায়ের অংশ। মাংস মানে কি? মায়ের অংশ।
আর আমরা বলি কি মাংস মানে মাংস, গোস্ত আর কি। ওকে, উপসর্গটা দেখেন, এই যে উপযোগ স্বর্গ, উপসর্গ, উপযোগ স্বর্গ। এখন দেখেন স্বর্গ মানে কি? স্বর্গ মানে অধ্যায়, উপসর্গ মানে আগের অধ্যায়, অর্থাৎ উপসর্গের শব্দে অধ্যায় যুক্ত হতে হবে, অধ্যায় সম্পর্কিত হইতে হবে। কিন্তু অধ্যায় সম্পর্কিত না হয়ে আমরা বলছি কি রোগের উপসর্গ, মানে কি লক্ষণ, লক্ষণ বুঝাই। এরপর দেখেন লাবণ্য, এই লাবণ্য শব্দ দেখেন জ প্রত্যয় আছে, জ প্রত্যয়টাকে আলাদা করে দেন তাহলে কি হবে? লবণ। লাবণ্যতে কি থাকবে? লবণ থাকতে হবে, লবণ থাকলে সেটা লাবণ্য হবে। আর লাবণ্য বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি সৌন্দর্য, আমরা বোঝাই সৌন্দর্য। আর ব্যাকরণ বোঝায় লাবণ্যতে কি আছে? লবণ আছে। পাঞ্জাবি বলতে ব্যাকরণ বোঝায় পাঞ্জাবের অঞ্চল হচ্ছে পাঞ্জাবি, অর্থাৎ পাঞ্জাবের অধিবাসী হচ্ছে পাঞ্জাবি। আর পাঞ্জাবি বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি পোশাক। এই যে ব্যবহারিক অর্থ আর ব্যুৎপত্তিগত অর্থের মধ্যে যে পার্থক্য, এবং এগুলোকে প্লাস দিয়ে আলাদা করা যায়, এই জন্য এগুলো কি? এগুলো হচ্ছে রুর শব্দ বা রুড়ি শব্দ। এবার আসে পরেরটা, দেখেন এখানে যে শব্দগুলো আছে লক্ষ্য করেন, এখানে যে শব্দগুলো আছে, যে উদাহরণগুলো আছে দেখেন। প্রথমে একটা উদাহরণ আছে কি? জলধি, বারিধি। আরেকটা শব্দ লিখতে পারেন পয়োধি, পয়োধি, হ্যাঁ পয়োধি। বা এখানে লিখতে পারেন পয়োধ। দ মানে দান করা, মনে রাখবেন দ মানে দান করা, আর ধি মানে ধারণ করা, ধারণ করা। এখন দেখেন লক্ষ্য করেন প্রথমে যে শব্দটা আছে জলধি, বারিধি, পয়োধি। জলধি মানে কি? জল ধারণ করে যে, বারিধি মানে বাড়ি ধারণ করে যে, পয়োধি মানে কি? পয়, পয় মানে পানি, পানি ধারণ করে যে। তাহলে এখন একটা বিষয় জায়গাতে লক্ষ্য করেন, এই যে পানি বা এই যে জলধি বা এই যে পয়োধি, এগুলো ধারণ করে কে? কিসে ধারণ করে বলেন তো? কোন জিনিসটা ধারণ করতে পারে? বলেন তো কোন জিনিসটা ধারণ করতে পারে? দেখেন এই জলটা ধারণ করতে পারে কে? নদী জল ধারণ করতে পারে, খাল বিল, নদী নালা, পুকুর, জলাশয়। বা এই যে পানির বোতল, এই বোতলে আপনি পানি রেখেছেন, মানে এই বোতলটা পানি ধারণ করেছে, অর্থাৎ এটাই হচ্ছে জলধি। কে বলেছে? ব্যাকরণ বলেছে। ব্যাকরণ বলেছে কি জল বা বায়ু ধারণ করে যে, সেটা হচ্ছে জলধি। এটা হচ্ছে ব্যাকরণের অর্থ। আর আমাদের অর্থটা কি? আমাদের অর্থ হচ্ছে সমুদ্র, সমুদ্রের সমার্থক শব্দ জলধি, সমুদ্রের সমার্থক শব্দ পয়োধি, সমুদ্রের সমার্থক শব্দ বারিধি। দেখেন জলদ, বারিধ, পয়োধ। দ মানে দান করা, অর্থাৎ যে দান করে সে হচ্ছে কি জলদ। এখন দান করতে পারে অনেকে, আমি আপনাকে জল দান করতে পারি, নদী আমাদেরকে জল দান করে, মেঘ আমাদের জল দান করে, বা গভীর নলকূপ আমাদের জল দান করে, জলাশয় আমাদের জল দান করে। যে জল দান করবে সেই জলদ, কার কথা অনুযায়ী? ব্যাকরণের কথা অনুযায়ী। কিন্তু জলদ বলতে আমরা শুধু কাকে বোঝাই? মেঘকে বোঝাই, মেঘের সমার্থক শব্দ জলধি। দেখেন রাজপুত, রাজপুত শব্দের ব্যাস বাক্যটা কি? রাজার পুত্র। ব্যাকরণ বলছে রাজপুত মানে রাজার পুত্র। রাজপুত বলতে আমরা কি বুঝি? একটা অঞ্চলকে বুঝি, ভারতের একটা অঞ্চল রাজপুত, রাজপুতের অধিবাসীদেরকে রাজপুত বলা। অর্থাৎ ব্যাকরণ বলছে রাজপুত মানে রাজার পুত্র, আর আমরা রাজপুত বলতে কি বুঝি? জাতিকে বুঝি। তাহলে এই জায়গাতে ব্যাকরণের এবং আমাদের মধ্যে কনফ্লিক্ট। দেখেন বলদ, বলদ মানে কি? যে বল দান করে যে। এখন সেটা একটা পশু হতে পারে, বা শক্তিশালী যে কোনো কিছু হতে পারে, বা কোন একটা যন্ত্রও হতে পারে যে বল দেয়। তাহলে দেখেন এই যে ব্যাকরণের কথা আর আমাদের কথা এই জায়গাতে মিলছে না। আমরা বলদ বলতে কি বুঝাই? বোকাকে বুঝাই। পঙ্কজ বা সরোজ মানে কি? পঙ্কজ মানে পঙ্ক মানে কাদা, আর সরোজ মানে কি? সরোবর। এখন সরোবরের তো পঙ্কে বা কাদায় তো অনেক কিছু জন্মাইতে পারে, কিন্তু পঙ্কজ বা সরোজ বলতে আমরা কাকে বুঝি? আমরা চিনি পদ্মফুল, পদ্মফুলের সমার্থক শব্দ হচ্ছে পঙ্কজ বা সরোজ। দেখেন অসুখ, অসুখ মানে আমরা কি বুঝি? আমরা বুঝি রোগ। কিন্তু ব্যাকরণ বোঝায় কি? যে যার কোনো সুখ নাই তাকে বলা হয় অসুখ। তাহলে ব্যাকরণের কথা আমাদের কথা মিলছে না। এখানে দেখেন তুরঙ্গম, তুরঙ্গম মানে দ্রুত গতিতে চলে যে। এখন দ্রুত গতিতে কি চলতে পারে? ট্রেন চলতে পারে, বাস চলতে পারে, ঠিক আছে, মোটরসাইকেল চলতে পারে, রকেট চলতে পারে, বিমান চলতে পারে, যেটা দ্রুত গতিতে চলবে সেটাই কি? তুরঙ্গম। কিন্তু তুরঙ্গম বলতে আমরা কি বুঝি? ঘোড়াকে বুঝাই। তাহলে ঘোড়াকে আমরা ফিক্সড করে দিয়েছি। দেখেন মহাযাত্রা, মহাযাত্রা কি? মহা সমারোহে যাত্রা, মহা সমারোহে যাত্রা।
মহাযাত্রা হচ্ছে মহাসমারোহে যাত্রা। মহাসমারোহে যাত্রা। এখন মহাসমারোহ যাত্রা বলতে আসলে কি বোঝায়? মহাসমারোহে যাত্রা বলতে বোঝায় এরকম ঢাক ঢোল পিটিয়ে, ওই যে অনুপম যেভাবে গেছিল না, ঢাক ঢোল পিটিয়ে হীরা জহরত, হ্যাঁ, গরু ছাগল দুম্বা উট এগুলো বেঁধে যেভাবে নিয়ে যায় সেটাকে বলা হয় মহাযাত্রা ব্যাকরণের ভাষ্য মতে। আর মহাযাত্রা বলতে আমরা বুঝাই মৃত্যু যাত্রা। তাহলে ব্যাকরণের কথা আমাদের কথা মিলছে না। আচ্ছা, এবার আসলে দেখেন উদ্ভিদ, উত উত মানে কি? উত মানে মাটিকে বোঝানো হচ্ছে, মাটি মাটি মাটিকে যে ভেদ করে উঠে সে হচ্ছে উদ্ভিদ। এখন মাটি ভেদ করে কে উঠে? বৃক্ষ উঠে, কেঁচো উঠে, আগ্নেয়গিরি উঠে, লাভা উঠে। তাহলে এগুলো হচ্ছে কি? উদ্ভিদ, মানে মাটি ভেদ করে উঠে। এখন দেখেন ব্যাকরণের ভাষ্য অনুযায়ী যে উঠবে সে হচ্ছে উদ্ভিদ। আর আমরা বলছি কি উদ্ভিদ মানে হচ্ছে বৃক্ষকে বোঝায়। বেতার মানে কি? যার কোনো তার নাই। এখন তার তো অনেকের নাই, ঘড়িরও তো তার নেই, ঘড়ির তার নেই, রিমোটের তার নেই, রিমোট মোবাইল এদেরও তো তার নেই। কিন্তু আমরা এই যে দেখেন এই বেতার বলতে শুধু রেডিওকে বোঝাই। এই জন্য এটা কি? এটা হচ্ছে যোগরুর শব্দ। অচল, অচল মানে কি? যা চলতে পারে না, সেটা হচ্ছে অচল, যা চলতে পারে না। দেখেন যা নাড়াচড়া করে না, ব্যাকরণ বলছে যা নাড়াচড়া করে না, জড় পদার্থ। কিন্তু অচল বলতে আমরা পর্বতকে বুঝি, পর্বতের সমার্থক শব্দ অচল। সুরিত, সুরিত মানে কি? সুন্দর হৃদয় আছে যার, তাকে সুরিত বলা হয়। কিন্তু যার সুন্দর আর হৃদয় আছে তাকে সুরিত বলে না। আমরা বলি কি? বন্ধুকে বলি সুরিত। সুরিত মানে বন্ধুকে বোঝায়। দেখেন আদিত্য, আদিত্য বলতে কি বোঝায়? আদিত্য বলতে ব্যাকরণ বোঝায় অদিতির পুত্র। আদিত্য মানে কি? অদিতির পুত্র। আর আমরা আদিত্য বলতে সূর্যকে বুঝি। তাহলে এই হচ্ছে আমাদের কথার ব্যাকরণের কথার মধ্যে পার্থক্য। এই পার্থক্যের কারণে এগুলো যোগরুর শব্দ। আচ্ছা, এরপরে আসেন উৎসগতভাবে। উৎসগতভাবে কত প্রকার? উৎসগতভাবে 5 প্রকার। নতুন ব্যাকরণে 4 প্রকার দিয়েছে। কি কি দেখেন? একটা হচ্ছে তৎসম শব্দ, প্রাচীন শব্দ, তৎসম শব্দ। আরেকটা হচ্ছে তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ, যেটাকে বাদ দিয়েছে। অর্ধ তৎসম শব্দ যেটাকে বাদ দিয়েছে নতুন ব্যাকরণে। হ্যাঁ, আচ্ছা। 3 নম্বর হচ্ছে তদ্ভব শব্দ। 4 নম্বর হচ্ছে দেশি শব্দ। 5 নম্বর হচ্ছে বিদেশি শব্দ। শোনেন, এইগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। এইগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। অদিতি, অদিতি হচ্ছে একটা চরিত্র, পৌরাণিক চরিত্র অদিতি। অদিতির পুত্রকে আদিত্য বলা। হ্যাঁ, অদিতির 12 জন পুত্র ছিল, তাদেরকে আদিত্য বলা হতো। কিন্তু আদিত্য বলতে আমরা বুঝি
মুখস্থ করবেন কেন? মুখস্থ করার দরকার নেই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই উৎস কথাটা আমি ফাইল দিয়ে দিব, ফাইল থেকে পড়ে নেবেন। আমি যে পিডিএফটা দেবো এই পিডিএফটা থেকে পড়ে নিয়েন, ঠিক আছে, সমস্যা নেই। দেখেন তৎসম শব্দটা কি? তৎসম শব্দ হচ্ছে সংস্কৃত শব্দ থেকে যে শব্দ আসছে সেটা হচ্ছে তৎসম শব্দ। অর্ধ তৎসমটা কি? অর্ধ তৎসম হচ্ছে এই সংস্কৃত থেকে কিঞ্চিত পরিবর্তন হয়ে যে শব্দগুলো আসছে, কিঞ্চিত পরিবর্তন, সেগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। এই শব্দগুলো হচ্ছে অপ্রচলিত প্রায়। হ্যাঁ, আচ্ছা, তদ্ভব শব্দটা কি? নতুন শব্দ। এটা কই থেকে আসছে? এটা আসছে সংস্কৃত থেকে পরিবর্তন হতে হতে এসেছে। এই শব্দের আরেকটা নাম হচ্ছে খাঁটি বাংলা বা বাংলা শব্দ বলা হয়। এই তদ্ভবকে খাঁটি বাংলা বা বাংলা শব্দ বলা হয়। দেশি শব্দটা কি? দেশি শব্দটা হচ্ছে এই যে ভূখণ্ড, এই ভূখণ্ডের যে আদিম অধিবাসী ছিল তাদের যে ভাষা সেটা হচ্ছে দেশি ভাষা। অর্থাৎ আদিম অধিবাসীদের ভাষাটা হচ্ছে দেশি ভাষা। আর বিদেশি ভাষাটা কোনটা? এই যে দেখেন, এই ভূখণ্ডে কালে কালে সময়ে অসময়ে অনেক মানুষ এসেছিল, অনেক জাতিগোষ্ঠী এসেছিল, তাদের যে ভাষা, তাদের যে সংস্কৃতি আমাদের সংস্কৃতিতে প্রবেশ করেছে, এই যে তাদের যে ভাষাগুলো এসেছে সেগুলো মূলত বিদেশি ভাষা। এই বিদেশি শব্দ আছে, আরবি আছে, ফার্সি আছে, পর্তুগিজ আছে, ওলন্দাজ আছে, তুর্কি আছে, ডাচ আছে। হ্যাঁ, এখানে অনেকগুলো শব্দ আছে, কথা বুঝছেন? আচ্ছা, এখন দেখেন তৎসম শব্দটাকে যদি আমরা দেখি, যেমন কি বলছি, চন্দ্র, সূর্য, হ্যাঁ, গ্রহ, নক্ষত্র, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো তৎসম শব্দ। দেখেন শব্দটা ছিল কৃষ্ণ, এই কৃষ্ণ থেকে হয়ে গেছে কি কেষ্টা হয়েছে বা কানু হয়েছে, কানু বা হয়েছে কি কানহ। এই যে এগুলো কি? এগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। এক ধাপ পরিবর্তন হচ্ছে অর্ধ তৎসম। আর দেখেন বলছে হস্ত থেকে হত্থ থেকে হাত। সর্প থেকে সপ্প থেকে সাপ। তাহলে এই যে দেখেন, লক্ষ্য করেন, এই যে তিন ধাপে এই চেঞ্জ গুলো হচ্ছে তদ্ভব শব্দ বা খাঁটি বাংলা শব্দ। আর একটা চেঞ্জ সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আপনার অর্ধ তৎসম শব্দ। যেমন দেখেন বলছে কি গৃহিণী, এটা অনেকবার আসছে গৃহিণী, এই গৃহিণী থেকে হয়ে গেছে কি গিন্নি। এই গিন্নিটা হচ্ছে অর্ধ তৎসম, এটা তৎসম, এটা অর্ধ তৎসম, কথা বুঝছেন? বা দেখেন আরো অনেক শব্দ আছে, যেমন চিকিৎসা, এই চিকিৎসাকে উপর বাংলা করে ফেলেছে কি চিকিৎসা, উপর বাংলা এটাকে চিকিৎসা বলে। এটা দেখেন চিকিৎসা, এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে অর্ধ তৎসম, কথা বুঝছেন? আমরা এবার যদি একটু উদাহরণ দেখি, লক্ষ্য করেন উদাহরণগুলো যদি দেখি, দেখেন এখানে অনেক উদাহরণ আছে। যারা স্ক্রিনশট নেবেন নিতে পারেন, আর যারা পিডিএফ নেবেন আমার একটু নক দিয়ে নি রাতে, হ্যাঁ, একটু টেক্সট দিয়ে রাখিয়েন, পিডিএফ লিখে আমি দিয়ে দিব নি। হ্যাঁ, এটা দিয়ে আসলে বোঝায় কি? এটা দিয়ে বোঝায়, এই যে এই চিহ্নটা দিয়ে বোঝায় যে এটা হচ্ছে আগের রূপ, এই পাশেরটা আগের রূপ, এই পাশেরটা হচ্ছে নতুন রূপ। কেমন? দেখেন বলছে কি চন্দ্র, এই চন্দ্র থেকে হলো চন্দ্র থেকে হলো চাঁদ। এই যে দেখেন প্রথমে চন্দ্র ছিল, চন্দ্রের পরবর্তী রূপ হচ্ছে চাঁদ, চন্দ্রের পরবর্তী রূপ চাঁদ। এই যে এই পাশে যেটা আছে এটা হচ্ছে সংস্কৃত বা তৎসম। এই তৎসম থেকে পরে যে ধাপটা হয়েছে এটা হচ্ছে প্রাকৃত ভাষা। ওই যে প্রাকৃত পড়ছেন না, অর্ধ প্রাকৃত, মাগধী গরীয় প্রাকৃত, এই প্রাকৃতর পরের যে রূপটা আসছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তদ্ভব বা খাঁটি বাংলা বা বাংলা। তিন ধাপে পরিবর্তন হয়েছে, ঠিক আছে? তিন ধাপে পরিবর্তন হয়েছে। ওকে, তাহলে আসেন পরেরটা কি আছে। আরো কিছু শব্দ আছে, শব্দগুলো মনে রাখবেন, চোখ বোলাবেন। হ্যাঁ, এবার আসেন, আমার এখানে কিছু নিয়ম আছে বা চেনার উপায় আছে। আমি চেনার উপায় লিখে দিয়েছি, তৎসম শব্দ চেনার উপায়। দেখেন তৎসম সন্ধি,
তৎসম প্রত্যয় সাধিত শব্দ, নত্ব শব্দ বিধানযুক্ত শব্দ, সমাস সাধিত শব্দ, সংস্কৃত উপসর্গ যোগে গঠিত পুরুষ ও স্ত্রীবাচক শব্দগুলো তৎসম শব্দ হয়। দেখেন দুই নম্বর দেখেন বলছে কি, দীর্ঘ ইকার, দীর্ঘ উকার, ঋকার, মূর্ধন্য, মূর্ধন্য ষ, এই যে এই যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণগুলো যদি থাকে তাহলে সেই শব্দগুলো তৎসম শব্দ হয়। দেখেন উদাহরণ দিয়েছি এবং নিচে ব্যতিক্রম লিখে দিয়েছি, পোষা, বৈষ্ণব, খ্রিস্ট, খ্রিস্টীয়, খ্রিস্টাব্দ, এই যে এগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে ব্যতিক্রম। অতৎসম শব্দ। এভাবে সব ভেঙে চুরে ফেলতে চান, করেন। আর ইয়ে বেছে ষষ্ঠ নাই। ওকে, তাহলে লক্ষ্য করেন এরপরে কি আছে, এরপরে আছে ভূমণ্ডল সম্পর্কিত। দেখেন ভূমণ্ডল, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বুধ, শনি, হ্যাঁ, যে গ্রহগুলো আছে সেগুলো সব তৎসমের শব্দ, কেবল ইউরেনাস আর নেপচুন ছাড়া। ইউরেনাস গ্রিক, নেপচুন ল্যাটিন। ওকে, এরপরে দেখেন এখানে দেখেন অনেকগুলো দেওয়া আছে, যেমন খণ্ড ত যুক্ত শব্দ তৎসম শব্দ হয়, কিন্তু নাচটি, এই যে দেখেন এগুলো ব্যতিক্রম, মনে রাখবেন। দেখেন বহুবচনবাচক শব্দ কি হবে, তৎসম শব্দ যুক্ত হবে, কিন্তু বিদেশি গুলো বাদ যাবে। বাংলা 12 মাস 7 দিনের নাম, সেগুলো তৎসম শব্দ হবে। হিন্দু ধর্ম সংক্রান্ত, সেগুলো তৎসম শব্দ হবে। দেখেন এখানে শব্দ আছে হিন্দু ধর্ম সংক্রান্ত, দেব দেবীর যে পূজা, হ্যাঁ, সবগুলো তৎসম শব্দ। 10 দিকের নাম, দেখেন পূর্ব, পশ্চিম, 10 দিক। 10 দিক চেনেন? এই যে দেখেন এটা হচ্ছে উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। এই যে উত্তর পূর্ব এটাকে বলা হয় ঈশান। দেখেন পূর্ব আর দক্ষিণ পূর্ব এটাকে বলা হয় অগ্নি। দেখেন এই যে পশ্চিম, দক্ষিণ পশ্চিম এটাকে বলা হয় নৈঋত, উত্তর পশ্চিম এটাকে বলা হয় বায়ু। ঠিক আছে, এই হচ্ছে 8টা দিক, উপরে হচ্ছে ঊর্ধ্ব আর নিচে হচ্ছে কি অধ। এই হচ্ছে মোট 10টা দিক। এই যে দেখেন ঊর্ধ্ব আর অধ, 10টা দিক, এবং এই দিকের সাথে যুক্ত যে সকল শব্দ থাকবে সেগুলো তৎসম। দেখেন উত্তর পত্র, এই যে দেখেন উত্তর, উত্তর দিক, পত্র, উত্তরায়ণ, উত্তর আছে তৎসম শব্দ। দক্ষিণা, দক্ষিণ আছে। পূর্ব আছে, দেখেন পূর্ব, দেখেন পূর্বপুরুষ পূর্ব। অর্থাৎ এইগুলো যুক্ত শব্দগুলো কি হবে, তৎসম শব্দ হবে। আচ্ছা, এরপর দেখেন তদ্ভব শব্দ, সরি অধ তৎসম শব্দ। দেখেন এখানে সিলেক্টেড কিছু শব্দ আছে, এই শব্দগুলো পড়বেন। গৃহিণী, গিন্নি, চর্ম, সূর্য, সুরুজ, উচ্ছন্ন, উচ্ছন্ন, সমর্থ, সমত্ব, গাত্র, গতর, হ্যাঁ, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো সব পড়বেন, এগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। আচ্ছা, এরপরে আসেন তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ দেখেন 3টা ধাপে পরিবর্তন হয়। প্রথমে হস্ত ছিল, হস্ত থেকে হত্ত, হত্ত থেকে হাত। দেখেন এই যে লক্ষ্য করেন প্যাটার্নে সাজানো আছে, তৎসম, প্রাকৃত, তদ্ভব, তৎসম, প্রাকৃত, তদ্ভব, তৎসম, প্রাকৃত, তদ্ভব। এগুলো জাস্ট আপনি রিডিং পড়বেন, সব মনে থাকবে। রিডিং পড়বেন, তদ্ভব শব্দ সব মনে থাকবে, ভুল হবার কোনো চান্স নেই। কথা বুঝছেন? এরপরে আছেন, আছে কি এরকম আরো অনেক উদাহরণ আছে, হস্তি থেকে হাতি, পক্ষী থেকে পাখি, হ্যাঁ, এরকম অনেক উদাহরণ আছে, এগুলো দেখবেন। এরপরে দেখেন, দেখেন দেশি শব্দ। দেশি শব্দ এখানে দেওয়া আছে, এই যে দেখেন দেশি শব্দ লিস্ট দেওয়া আছে, এগুলো পড়বেন। এরপরে আসেন বিদেশি শব্দ। এখন এই বিদেশি শব্দ যখন আপনি আসবেন, আইন সংক্রান্ত অনেক তথ্য পাবেন, আইন সংক্রান্ত অনেক শব্দ পাবেন। এই শব্দগুলোর মধ্যে দেখেন কিছু শব্দ আছে ফার্সি, কিছু শব্দ আছে সংস্কৃত, কিছু শব্দ আছে ইংরেজি, কিছু শব্দ আছে আরবি, হ্যাঁ, বিভিন্ন ধরনের শব্দ আছে। এখন এই শব্দগুলো লক্ষ্য করেন, এই শব্দগুলো আপনি সব আলাদা করে দেওয়া হয়েছে আপনাকে, হ্যাঁ, আপনাকে আলাদা করে দেওয়া হয়েছে। দেখেন এগুলো আপনি পড়বেন। দেখেন ফার্সি শব্দ কি কি আছে,
আইন নিজে ফার্সি শব্দ, আইন আইন, এই আইনটা ফার্সি শব্দ, কিন্তু আইন সংক্রান্ত অনেক শব্দ আছে যেগুলো আরবি শব্দ। দেখেন আইন সংক্রান্ত অধিকাংশ শব্দ হচ্ছে আরবি। কি কি দেখেন, এই যে আপনার কাজ হলো কি করা জানেন, এই আইন সংক্রান্ত ফার্সি শব্দগুলো মুখস্থ রাখা, সংস্কৃত শব্দ মুখস্থ রাখা, ইংরেজি শব্দ মুখস্থ রাখা। এই তিনটি মুখস্থ রাখার পরে বাকি যেগুলো আছে সেগুলো সব আরবি শব্দ। দেখেন আইন, কাজী, পেয়াদা, পেশকার, পালোয়ান। দেখেন আইন, কাজী, পেয়াদা, পেশকার, পালোয়ান সব প দিয়ে, প দিয়ে। দারোগা, দরবার, দেওয়ান, দামামা, বরখাস্ত, রসদ, চাপরাশি, ফরিয়াদি, সালিশ, নালিশ, জায়গা জমি, পরসা, গ্রেপ্তার, গোলন্দাজ, গোমস্তা, তীরন্দাজ, সরকার, চাঁদা, এগুলো সব ফার্সি শব্দ। এই যে চাঁদাবাজি, চাঁদা ভাই, চান্দা ভাই, চান্দা, চান্দা, চান্দা ভাই, এই যে চান্দা, চাঁদা, ফার্সি শব্দ। দেখেন দারোগা শব্দটা যদি আপনি প্রচলিত বই অর্থাৎ নবম দশম শ্রেণীর বই দেখেন তাহলে এটা আপনি পাবেন তুর্কি শব্দে, কিন্তু অভিধান অনুযায়ী এটা কি শব্দ, এটা হচ্ছে ফার্সি শব্দ। আচ্ছা এরপরে আসেন, দেখেন ফার্সি শব্দ আপনাকে মনে রাখার জন্য আমি একটা গল্প বলেছি। দেখেন গল্পটা হচ্ছে এরকম, বাদশাহের পছন্দের নজওয়ান পুত্র আজাদ সেরা রেশমের জামদানি পাঞ্জাবি পায়জামা পরে খুশবু লাগিয়ে আব্রু ঢেকে, আব্রু মানে কি চেহারা, মানে এই যে বাদশাহ নজওয়ান পুত্র নাম কি আজাদ, এই ফার্সি শব্দ মনে রাখবেন, এই আজাদকে দিয়ে বাদশার ছেলে আজাদ, বাদশার ছেলে আজাদ দুইটা মেয়ের সাথে প্রেম করতো, প্রেম করে তাদের সাথে উল্টাপাল্টা কাজকর্ম সেরে সে বিয়ে করতে যাচ্ছে গঞ্জের একটি মেয়েকে। কথা বুঝছেন, গঞ্জের মেয়ে বুলবুল বা বুলবুলিকে সে বিয়ে করতে যাচ্ছে। এদিকে তার দুইটা প্রেমিকা ছিল, নাম একটা নার্গিস আর একটা বুলবুল, মৌসুমী, সরি মৌসুমী। দুজনের সাথে প্রেম করেছে, প্রেম করে বিয়ে করতে যাচ্ছে অন্যজনকে। এই যে এই ঘটনাটা দেখেন, এই ঘটনার সাথে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো ফার্সি শব্দ, এইভাবে মনে রাখবেন। বলছি কি দেখেন, বাদশার পছন্দের নজওয়ান পুত্র আজাদ সেরা রেশমের জামদানি পাঞ্জাবি পায়জামা পরে, সেরা রেশমের জামদানি পাঞ্জাবি পায়জামা পরে খুশবু লাগিয়ে আব্রু ঢেকে, সুরমা চোখে, চেহারায় ময়দা মেখে, চেহারায় দেখেন ময়দাও মাখছে, তাহলে বিয়ে যেহেতু করতে দেবে ময়দা মাখবে না, মুখে রুমাল দেবে না, রুমাল দেবে তো, তাহলে এই যে বিয়ের সাথে সম্পর্কযুক্ত যে শব্দগুলো আছে দেখেন এখানে যেগুলো আছে আপনি এইভাবে মনে রাখবেন, ঠিক আছে। মুখে রুমাল দিয়ে নৌসা সেজে, নৌসা মানে কি বর সেজে, খোশ মেজাজে, মেজাজ আরবি শব্দ। গঞ্জের হিন্দু মেয়ে বুলবুলকে শাদি করতে সানাই বাজিয়ে মহলের বারান্দায় তোষক জাজিমের উপরে গিয়ে বসে। দেখেন সানাই বাজিয়ে যাচ্ছে, ঠিক আছে, আবার কি আবার সানাই মাহবুবের দিকে তাকিয়েন না, সানাই মানে বাদ্যযন্ত্র, ঠিক আছে। আচ্ছা এরপরে আসেন, বলছে গোয়েন্দা নমুনায়, গোয়েন্দা 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 হচ্ছে ফার্সি শব্দ। গোয়েন্দা নমুনায় খবরটি জানতে পেরে হিন্দি ভাষার প্রেমিকা নার্গিস মৌসুমী বরদাস্ত করতে না পেরে আসমান থেকে পড়ে হুঁশ হারিয়ে বেহুশ হয়ে যায়। এবার দেখেন হুঁশ হারিয়ে বেহুশ হওয়ার পরে কি করবে, ভুলভাল বকতে শুরু করবে এবং বকা শুরু করে দিয়েছে। কি বলছে, তারা বলে জানোয়ার আজগুবি দরদ দেখিয়ে জাদু করে সরে জমিনে বাগান বাগিচায় গোলাপের গালিচায়। দেখেন গোলাপের গালিচায়। এবার আসেন, গোলাপ ফার্সি শব্দ, গোলাপি কি শব্দ, গোলাপিও ফার্সি শব্দ, গোলাপ ফার্সি, গোলাপিও ফার্সি। দেখেন বাগান বাগিচায় গোলাপের গালিচায়, গালিচা দেখতে কেমন, গালিচা দেখতে লাল হয় না, এই লালও ফার্সি শব্দ, লালও ফার্সি শব্দ, মনে রাখবেন লালও ফার্সি শব্দ, লাল রং। বলছে গোলাপের গালিচায় বসিয়ে তাজা আঙ্গুর। দেখেন কি কি খাওয়ায়, দেখেন স্মৃতিচারণ করছে যে বদমাশ আমাদেরকে ভুলভাল বুঝিয়ে বাগানে সরজমিনে বাগানে নিয়ে যে গোলাপের গালিচায় বসে কি কি খাওয়াইছে, দেখেন খাওয়াইছে তাজা আঙ্গুর, তাজা হচ্ছে ফার্সি শব্দ, তাজা আঙ্গুর। সফেদা দেখতে কি, সফেদা দেখতে সাদা, এই সাদাও ফার্সি শব্দ। সফেদা বা সফেদ কি, সফেদ হচ্ছে সাদা বা নির্মল, এটা হচ্ছে ফার্সি শব্দ, মনে রাখবেন। সফেদা খাওয়ায়, বেদেনা খাওয়াইছে, তরমুজ খাওয়াইছে, কবুতর মোরগ মুরগির পোলাও। দেখেন কবুতরেরও খাওয়াইছে, মোরগ মুরগিরও পোলাও খাওয়াইছে, ফার্সি শব্দ। বাদাম খেয়েছে, বিলাতি জর্দা খাওয়াইছে, ফিরনি খাওয়াইছে, সবজি বিরিয়ানি, তন্দুরের কাবাব, এগুলো খাওয়াইছে। তারপরে খাওয়াইছে কি বরফ খাওয়ানোর পরে কি করছে, প্রথমে খাওয়াইছিল, খাওয়ানোর পরে দেখেন কি করছে। আমার পেজ আছে, আমার পেজ একটু নোট দেবেন, খোরশেদ স্যার লিখে মানে সার্চ দেবেন ফেসবুকে, আমার চলে আসবে, আমার পেজ চলে আসবে, একটু ওখানে যে নক করবেন, মানে পিডিএফ লিখে টেক্সট দিন তাহলে হবে, আমি দিয়ে দিবনি।
দেখেন বলছে বরফ ক্ষয়, এরপর দেখেন পরের কাহিনীটা কি করছে, বাজার থেকে বাজার, দেখেন বাজার থেকে কি করছে, বাজার থেকে বাজারের দর্জির দোকান থেকে সে কামিজ নিয়ে আসে, জামা নিয়ে আসে, পোশাক নিয়ে আসে, কামিজ জামা পোশাক, কামিজ জামা পোশাক নিয়ে আসে, তারপরে কি নিয়ে আসে, দূরবীন নিয়ে আসে, বারুদ নিয়ে আসে, আতশবাজি। দেখেন দূরবীন, এবার দুষ্টুমি করবে তো এজন্য দূরবীন নিয়ে আসছে, আতশবাজি নিয়ে আসছে, বারুদ নিয়ে আসছে, এই জিনিসগুলো নিয়ে আসছে। তারপরে কি নিয়ে আসছে, নিশান, নিশান, নিশান মানে কি পতাকা, খরিদ করে এনে দরিয়ায় নামিয়ে, দরিয়া, দরিয়া, দরিয়া মানে তো বোঝেন, দরিয়া সমুদ্র, দরিয়ায় নামিয়ে একতারা বাজিয়ে, একতারা কি কি দুষ্টুমি করছে, একতারা বাজিয়ে বদমাশিও হাঙ্গামা করেছে, বদমাশি করেছে, হাঙ্গামা করেছে। বেচারা জানোয়ারকে, জানোয়ারকে এই যে কে, এই যে আজাদ বলছে বেচারা জানোয়ারকে জঙ্গি বানিয়ে লঙ্গর খানার মরিচা পড়া দরজার কপাট, কপাট তৎসম শব্দ, কপাট দিয়ে আঘাত করে গর্দান নিয়ে খুন করে জিন্দা গোরস্থানে কবর দেওয়া উচিত। দেখেন বিলাপ করছে, পাগলের পোলাপ আর কি এক কথায়। তাহলে এইখানে দেখেন হলুদ কালার করা যে শব্দগুলো আছে, আপনি এখন কি করবেন, আপনি এই গল্পটা 8 থেকে 10 বার পড়বেন। আপনার কাজ হলো এটা, পরে কি করবেন, এই শব্দগুলো চেনার চেষ্টা করবেন যে এই ঘটনার পরে এই ঘটনা, এই ঘটনাতে এই শব্দগুলো আসছিল। দেখেন হুশ হারিয়ে বেহুশ কোন ভাষার শব্দ, এখন আপনার মনে পড়বে কি হয়েছে, মৌসুমী আর নার্গিস কি করছিল, হুশ হারিয়ে বেহুশ হয়ে পড়ে গেছিল। তাজা আঙ্গুর, তাজা আঙ্গুর কি হয়েছে, আঙ্গুর খাওয়াইছিল, তাজা আঙ্গুর। কথা বুঝছেন, আপনি শব্দ দেখবেন, আপনি আপনার পরিচিত মনে হবে, আপনি যদি গল্পটা ঠিকঠাক পড়েন। ঠিক আছে, ওকে। এবারে আসেন দেখেন আরেকটা গল্প আছে, ছোট্ট গল্প এটা। বলছে কি, হাজার পেশার, লক্ষ্য করেন, হাজারটা পেশার মজুর বান্দা, মজুর বান্দা মানে কি যারা দিন মজুরি দেয়, তারা বিভিন্ন পেশার মানুষ হয়, এই জন্য বলছে কি হাজার পেশার মজুর বান্দা কি পড়ছে, লুঙ্গি পরা মেথর চাকর কাবুলিওয়ালা সাগরেদ, লুঙ্গি পরা মেথর, লক্ষ্য করেন, লুঙ্গি পরা মেথর চাকর কাবুলিওয়ালা সাগরেদ খানসামা কুর্তা পরা বর্গী রোজগার ও বকশিসের আশায়। এখানে দেখেন বিভিন্ন পেশার মানুষ আছে, লুঙ্গি পরা মেথর চাকর, কাবুলিওয়ালা সাগরেদ, খানসামা, খানসামা, সাগরেদ খানসামা, কুর্তা পরা বর্গী, ঠিক আছে, রোজগার ও বকশিসের আশায় আরাম ছেড়ে দিয়েছে। যেহেতু রোজগার এবং বকশিস লাভ করবে, তাহলে তাকে কি করতে হবে, পরিশ্রম করতে হবে, আরাম ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে কি করছে, কারখানার মেহেরবান বিবির ফরমানে, ফরমান মানে কি আদেশ, কারখানার মেহেরবান ফরমানের দস্তখত, স্বাক্ষর করা, দস্তখত ও জবানবন্দি দিয়ে আল বলা, আল বলা মানে কি হুকা, হুকো, হুকো, ওই যে দেখবেন পুরোনো সিনেমাতে আর কি খেত আর কি, যেটা সেটা হচ্ছে হুকো। হ্যাঁ, আচ্ছা। এবার দেখেন কি করছে, এই হুকোটা সেরে, যেহেতু বলছে আরাম সেরে বকশিসের আশায়, তাহলে তো এটার খাওয়ার সময় নাই, আল বলা হুকোটা না তো সময় নাই, এজন্য করছে কি রশিদ করা, রশিদ, রশিদ, রশিদ মানে কি মেমো করা, মেমো, অর্থাৎ যে জিনিসটা নেবে সেটা তো মেমো করা থাকবে। রশিদ করা চশমা, মশক, চাদর, পাপোশ, আয়না। দেখেন এখানে 5টা বস্তুর কথা আছে, চশমা, মশক, চাদর, পাপোশ, আয়না। কি করে, জলদি করে চোখের পলকে আমদানি রফতানি করে। ফার্সি শব্দ শেষ, আমদানি রপ্তানি করে, ফার্সি শব্দ শেষ। এখানে কিছু তথ্য আছে, তথ্যগুলো আপনারা দেখবেন, সমস্যা নেই, বুঝবেন। আচ্ছা, এরপরে আসেন কিছু শব্দ আছে, দেখেন এখানে কিছু আমি তুলনামূলক কিছু শব্দ দেখিয়েছি, এই শব্দগুলো এগুলো দেওয়া থাকবে, আপনারা একটু দেখবেন। হ্যাঁ, এরপরে আসেন ফার্সি শব্দ। এই ফার্সি শব্দটা মনে রাখবেন কিভাবে, সরি আরবি শব্দ, আরবি শব্দটা মনে রাখবেন কিভাবে। ফার্সি শব্দ ছিল কি, ফার্সি শব্দটা ছিল ইয়ের ছেলে, মানে বাদশার ছেলে, ফার্সি শব্দ বাদশার ছেলে আজাদ। আর এই জায়গাতে হবে নবাবের দরবারে একটা জলসার আয়োজন, নবাবের দরবারে, নবাব, হ্যাঁ, নবাবের দরবারে একটা জলসার আয়োজন করেছে, সেই আয়োজনে একজন অল্প বিদ্যা জানাওয়ালা ব্যক্তি সেখানে গেছিল কি,
একটু গজল গিয়ে জৌলুস আনার জন্য, কিন্তু সেটা সে পারে না। হ্যাঁ, তারপর জল্লাদ তাকে মৃত্যুদণ্ড দিবে। ঠিক আছে, এইরকম একটা ঘটনা আমরা দিয়ে মনে রাখবো। দেখেন, ভুল ক্রমে মানে আসল রেখে নকল বই, মানে আসল বই রেখে নকল বই নিয়ে, ঠিক আছে, ভুল ক্রমে আসল বই রেখে নকল বই নিয়ে আতর মেখে, আতর। দেখেন, আমরা তৎসময় মানে ফার্সি শব্দ পড়েছি কি, আজাদ কি করেছিল, খুশবু মেখে গিয়েছিল, খুশবু, সুগন্ধি, খুশবু মানে ফার্সি শব্দ। আর এটা কি, আতর, আতর কম দামি জিনিস। ঠিক আছে, কম দামি জিনিসকে, কারণ কি, যে ফাজিল ছেলে আকবর, হ্যাঁ, গ্রামের মহল্লার ছেলে, তাহলে তো সে আর ওই খুশবু টুসবু মাখতে পারবে না, সে আতর মাখবে কম দামি, এটাই স্বাভাবিক। ঠিক আছে, মনে রাখবেন। তো দেখেন বলছে কি, আসল রেখে নকল বই নিয়ে আতর মেখে আলখাল্লা পরে মহল্লার ফাজিল ছেলে আকবর দৌলতের আশায় সন তারিখ ঠিক রেখে নবাবের জলসার মজলিসে শরবত খেয়ে তবলা বাজি আজব কিচ্ছা ও গজল গিয়ে জৌলুস বাঁধতে পারে না। মানে জৌলুস না বাঁধতে পারলে তো সেখানে আর কি নবাবের মানিজ্যত চলে যাবে, কারণ নবাব এত বড় একটা জলসার আয়োজন করেছে, আর পাগলা যে সেখানে সবকিছু ভেস্তে দিয়েছে, সে জৌলুস নিয়ে আসতে পারে না। বলছে কি, জৌলুস বাঁধতে পারে না অতিথি আজনবি আদমি নাজিম মুসাফির মশাল হাতে ইনকিলাব জিন্দাবাদ বলে আবির ছড়িয়ে হাওয়ায় তুফান ছোটায়। মানে এরা হট্টগোল শুরু করলো, হ্যাঁ, হট্টগোল শুরু করলো। এটা দেখে নবাব বিপাকে পড়েছে। এরপরে কি করে, নবাবের সেনাপতি ছিলেন কামাল নামের একজন। বলছে সেনাপতি কামাল ইজ্জতের হামলার খবর শুনে, কার ইজ্জত, নবাবের ইজ্জতের হামলার খবর শুনে নবাবের ইশারায় খাস বা খাসা, দেখেন খাস বা খাসা দুইটাই হবে, মৌসুম, আমরা ওখানে দেখেছিলাম মৌসুমি, এবার হচ্ছে মৌসুম, মৌসুম মনে রাখি, মৌসুম হবে। হ্যাঁ, মৌসুম আরবি শব্দ। মৌসুমের, মনে রাখ করি, মৌসুম একটা মেয়ের নাম। ঠিক আছে, মনে করি, মৌসুমের মোলায়েম হাতে হালুয়া আফিম খাওয়ায়, হালুয়া আর কি খাওয়ায়, আফিম খাওয়ায়, মশগুল করিয়ে সবুর করায়। মানে এই যে যারা হট্টগোল করছিল তাদেরকে এই নারী রূপী মৌসুমের হাতে তাদেরকে কি করেছে, জাস্ট একটা টোপ দিয়ে ঠান্ডা করেছে, যে তোরা হট্টগোল করিস না, তোরা আন্দোলন করিস না, তোরা থাম, ঠিক আছে, তোদের যা যা লাগবে দিচ্ছি। ওকে, দিয়ে দিল, দিয়ে দিয়ে তাদেরকে থামায়। এবার দেখেন, এবার বলছে কি, যে এই কাজটা ঘটছে কার জন্য, এই বদমাস ইনকিলাব অর্থ কি, আচ্ছা, ইনকিলাব অর্থ বিদ্রোহ। ঠিক আছে, বিদ্রোহ। আচ্ছা, এরপরে আসেন, এবার দেখেন, এই যে ফাজিল ছেলে বলছি না, এই জন্য বলছে আদব কায়দাহীন, আদব কায়দাহীন খারাপ শয়তান জল্লাদ মজবুত। দেখেন, আদব কায়দাহীন খারাপ, আদব কায়দাহীন খারাপ শয়তান জল্লাদ। কেমন জল্লাদ, খারাপ শয়তান জল্লাদ, আদব কায়দা নাই, মজবুত সিন্দুক থেকে, কই থেকে, সিন্দুক থেকে বন্দুক বের করে মস্করাকারীকে, এই যে ফাজিল ছেলে আকবর মস্করা করলো নবাবের সাথে, এই জন্য মস্করাকারী মজলুমের দিকে নজর দেয়। মজলুম, সে তো এখন বিপদে পড়েছে, সে মজলুম, এই মজলুমের দিকে কি দেয়, নজর দেয়। এবার সে তো কি করেছিল, এই জলসায় সে কি করবে, জৌলুস নিয়ে আসবে, এই পারপজেই তো সে এসেছিল, এই আমানত রক্ষার জন্য তো সে এসেছিল, কিন্তু সেটা রক্ষা করতে পারেনি। এই জন্য বলছে আমানতকারী গরিব এলেম, মানে সে অল্প বিদ্যা ধারণকারী, এই জন্য বলছে গরিব এলেম ওয়ালার ওজোর তকদিদের নগদ গায়েবী ঠেকাইতে পারবে কি। এখন তাকে এই যে যেই জল্লাদ, এই জল্লাদ তাকে এবার গুম করে দিবে। এই জন্য বলছি ওজোর, ওজোর মানে কি, ওজোর মানে হচ্ছে ওই যে ওইটাকে কি বলে, অজুহাত। হ্যাঁ, যে তকদিরে, তকদির মানে কি, ভাগ্য, ভাগ্যের নগদ যে গায়েবী, নগদ বাকি দুইটাই ফার্সি হবে, সরি আরবি হবে, নগদ বাকি যে গায়েবী, এই গায়েবীটা কি সে ঠেকাইতে পারবে। আর এইটা হচ্ছে কি আমাদের, এটা দিয়ে আমরা আরবি শব্দগুলো মনে রাখবো। কথা বুঝেছেন? ওকে, এরপর দেখেন আরো অনেক শব্দ আছে, যেমন শহীদ মিনার আরবি শব্দ, তারপর হচ্ছে সন, দোয়াত, তারিখ, দোয়াত, কলম আরবি শব্দ, কালি সংস্কৃত, কাগজ ফার্সি। এখানে পার্থক্য দেওয়া আছে। পর্তুগিজ শব্দ দেখেন এরকম একটা গল্প দেওয়া আছে, আপনারা গল্প পড়বেন। ফরাসি শব্দ দেখেন কিছু শব্দ দেওয়া আছে, এগুলোই আসে। তুর্কি শব্দ দেখেন ছোট্ট একটা গল্প দেওয়া আছে।
হিন্দি শব্দ দেখেন ছোট্ট একটা গল্প দেওয়া আছে। তারপরে এই যে বাকি যে শব্দগুলো আছে শব্দগুলো আপনারা পড়বেন, এই পিডিএফ এ যা আছে এগুলো পড়লে এনাফ, যথেষ্ট, আর কিছু লাগবে না। কথা বুঝেছেন? তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত। ওকে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।